মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। বিএনপি সহ সংসদের বাইরের দলগুলোর সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ। তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন ইস্যুতে জামালপুরে ২০ দলের জনসভা, বিকেলে ভাষণ দেবেন খালেদা জিয়া। বাল্যবিয়ে নিরোধ আইনের খসড়ায় ছেলে মেয়েদের বয়স কমানোর প্রস্তাবের সঙ্গে দ্বিমত বিশেষজ্ঞদের। সমাজে বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা। এবং চলে গেলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও শিক্ষাবিদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজ। কাল নেত্রকোনায় দাফন। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, সঙ্গে আছি আমি সিফাত শারমিন। সংবাদে এছাড়াও থাকছে সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, আলোচিত খবর। এবারে বিস্তারিত। দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপি সহ সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে যারা অংশ নেননি তাদের এর খেসারত দিতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন রাজীব খান। নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ে জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সমালোচনা করেন। কিসের মধ্যবর্তী নির্বাচন? কেন এমন কি সমস্যাটা হচ্ছে? মধ্যবর্তী নির্বাচন হবে কার জন্য? অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের দলকে ক্ষমতা আনার জন্য? বিদ্যুৎদণ্ড হবে কি না হবে সেটা তো কোর্ট ডিসিশন নেবে। দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে যে কোনো ছাড় দিতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার সবসময় সচেতন, এবং আপনারা দেখেছেন যে অনেক আন্তর্জাতিক ভাবেও নানাভাবে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবার অনেক চেষ্টা করা হয়েছে, এবং এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কাজে তারা কিন্তু তা প্রমাণ করতে পারেনি। এর আগে দিনের ব্যস্ত কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী অংশ নেন পিসকিপিং বা বিশ্ব শান্তি বিষয়ে এক সম্মেলনে। এ সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ হ্যাজ এ স্টেট অফ দ্য আর্ট ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশনস অ্যান্ড ট্রেনিং, BIPSOT. We have plans to turn BIPSOT into a global center of excellence for training peacekeepers, especially women peacekeepers. পরে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের 40 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে তিনি বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। যুদ্ধ নয়, শান্তির জন্য কাজ করার পরামর্শ দিয়ে যুদ্ধ বন্ধে জাতিসংঘকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান শেখ হাসিনা। Bangladesh and the UN have a common mission to empower people and make the world suffer for succeeding generations. We wish to have the UN and member states on our side in realizing our Vision 2021 towards a knowledge-driven middle-income economy before our 50th anniversary at the UN. 1974 সালের 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ সময় স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থনের সন্ধানে থাকা বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ লাভে সহায়তার জন্য রাশিয়া ও ভারতের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরের 5ম দিনে জাতিসংঘের সাধারণ অধিবেশনের 69তম অধিবেশনে বিশ্ব শান্তি বিষয়ক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অতীতে বাংলাদেশ যেমন ভূমিকা রেখেছে, বর্তমানেও সেই ভূমিকা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ তার যোগ্যতা বলে বিশ্ব শান্তি মিশনে সবচেয়ে বেশি সদস্যের অধিকারী হয়েছে। ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ এক কাতারে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজীব খান, RTV, জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
তত্ত্বাবধায়ক সরকারের অধীন মধ্যবর্তী নির্বাচন, গুম খুন বন্ধ, সংবিধানের ষোড়শ সংশোধনী এবং জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে জামালপুরে ২০ দলের জনসভা বিকেলে। জনসভায় যোগ দিতে সকালে টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৪টা নাগাদ বেগম জিয়া জামালপুর জেলা স্কুল মাঠের জনসভায় ভাষণ দেবেন। এদিকে জনসভায় যোগ দিতে মির্জা ফখরুল সহ জোটের শীর্ষ নেতারা ঢাকা থেকে রওনা হয়েছেন। জনসভা উপলক্ষে ইতিমধ্যে জামালপুরের সার্কিট হাউসে জোটের স্থানীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা আশা করছি যে এই জনসভার মধ্য দিয়ে আগামী আন্দোলনের যে যাত্রা, সেই যাত্রা আজকে শুরু হবে এবং এটি নতুন মাত্রায় রূপ পাবে এবং এই জনসভার মধ্য দিয়ে আমরা জামালপুরের এই আন্দোলনকে বেগবান করব। এই স্বৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সফল করব। পরিবেশ সম্মত টেকসই নগরায়নের পরিকল্পনা করতে স্থপতিদের পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক স্থপতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সবুজ আধুনিক নগরায়নে নতুন আইন করতে স্থপতিদের কাছ থেকে প্রস্তাবনাও চান তথ্যমন্ত্রী। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল সহ এশিয়ার বেশ কটি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। আইনের সঙ্গে বস্তিয়ায়ন একটা দুর্ঘ সমস্যা হিসাবে আমাদের সভ্যতাকে ধাক্কা দিচ্ছে। সুতরাং নগরায়ন ও বস্তিয়ায়ন কিভাবে মোকাবেলা করব আমরা, সব মিলিয়ে এটি সমন্বিত একটা স্থাপত্য এবং প্রকৌশলী পরিকল্পনা করা দরকার। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এর খসড়ায় বয়স কমিয়ে ছেলেদের ১৮ এবং মেয়েদের ১৬ বছর করায় প্রস্তাবের বিরোধিতা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই আইন সমাজে বিশৃঙ্খলা বাড়াবে। নাজমুল হাসানের ক্যামেরায় নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। পরিসংখ্যান বলছে দেশে ১৫ বছরের আগে ৩৯% ও ১৮ বছরের আগে ৪৭% মেয়ের বিয়ে হয়। এই পরিস্থিতিতে বিয়ের বয়সসীমা কমানোর প্রস্তাবে হতাশ বিশেষজ্ঞরা। এই আইনের ফলে বাল্যবিয়ের বাড়ার পাশাপাশি সমাজে নানা বিশৃঙ্খলার আশঙ্কা করছেন তারা। এই সময়টা একটা ছেলে একটা মেয়ে একটা দ্বন্দ্বে ভোগে। জাতিসংঘে ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও বাংলাদেশে প্রচলিত আইনে ১৮ বছরের নিচে সবাই শিশু। তাই অপ্রাপ্ত বয়সে বিয়ে যে কারো জন্যই মানসিক বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেহেতু তার নিজেরই মেন্টাল ম্যাচুরিটি নাই, তো সে কি করে এই সমস্ত চাপ সে সহ্য করবে? তো সংসার মেনটেন করাই তো তার জন্য কঠিন, এবং তার যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চা সে মেনটেন করবে কিভাবে? এই বিভিন্ন কারণে ডিপ্রেশনে যখন বেশি ভুগবে, বেশি সিভিয়ার অবস্থায় চলে যাবে, সে তখন সুইসাইড করতে পারে। 18 বছরের আগে মেয়েদের পুরোপুরি শরীর গঠন হয় না, তাই অপ্রাপ্ত বয়সে বিয়ের কারণে সবচেয়ে বেশি শারীরিক ক্ষতির মুখে পড়বে মেয়েরা। একটা মেয়ের ক্ষেত্রে দেখা যায় যে সে অপুষ্টিতে ভুগবে, কারণ তার শারীরিক গঠন সেভাবে হয়নি। সেক্ষেত্রে তার আমরা যে রক্তশূন্যতা বলি, সে রক্তশূন্যতায় ভুগবে। সে যদি বাচ্চা ধারণ করে থাকে, বাচ্চা দানিগুলো কিন্তু সেভাবে তার জন্য তৈরি না, সেই ক্ষেত্রে সে কিন্তু অপুষ্টিতে ভুগে একটি অপুষ্টি বাচ্চারই জন্ম দিবে। বিশেষ করে জরায়ু মুখের ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নারী শিক্ষা, মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস সহ নানা ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও প্রস্তাবিত আইনের অদূরদর্শিতা দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। বয়স যত কম হবে তার মাতৃত্বের দিকে যাবার সম্ভাবনা কিন্তু তার অনেক বেশি বেড়ে যাবে। ফলে জনসংখ্যা বেড়ে যাবার সেখানেও কিন্তু আরেকবার আমার মনে হয় যে আরো বাড়তির দিকে যাবে। অল্প বয়সী মারও যেমন মর্টালিটি রেট বেড়ে যাবার সম্ভাবনা থাকে, তেমনি একইভাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যুর হারও কিন্তু বেড়ে যাবার সম্ভাবনা থাকে। যেহেতু এটির সাথেও রিপ্রোডাকশন বা রিপ্রোডাক্টিভ হেলথের একটি বিষয় রয়ে গেছে, ফলে দুটোই অল্প বয়সী ছেলেমেয়ের এই ধরনের একটি অবস্থার ভেতর দিয়ে গেলে সেটি খুব একটা ভালো ফল আনবে কিনা সেই প্রশ্ন তো আসলে রয়েই যাচ্ছে। তাই বিয়ের বয়সসীমা আগের মতোই রাখার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। তরুণদের ক্ষেত্রে এক ধরনের বিচ্যুতি হবার ঘটনাও ঘটতে পারে। নুসরাত জাহান সিন্থি, RTV, ঢাকা। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজের প্রথম জানাজা রাজধানীর মিরপুরের পল্লবীতে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হচ্ছে। সকাল 7:20 রাজধানীর ল্যাবেইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। আয়েশা ফয়েজের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রত্নগর্ভা আয়েশা ফয়েজ বেশ কিছুদিন ধরে কিডনি সহ নানা রোগে ভুগছিলেন। সকাল 9টায় ল্যাবেইড থেকে তার মরদেহ নেওয়া হয় ছোট ছেলে কার্টুনিস্ট হাসান হাবিবের মিরপুরে।
জাফরের বাসায়। মৃত্যুর খবর শুনে ছুটে আসেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মেজ ছেলে জাফর ইকবাল জানিয়েছেন, মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী নেত্রকোনায় মোহনগঞ্জে নানির কবরের পাশে তাকে দাফন করা হবে। হুমায়ুন আহমদ মারা যাওয়ার পরে তার বুকটা ভেঙে গিয়েছিল, আর বার্ধক্যজনিত যে ব্যাপারগুলি হয় সে কারণেই উনি মারা গিয়েছেন। ওনার কিডনি ফেল করেছিল, ওনার হার্টেরও সমস্যা ছিল, ওনার একটা দীর্ঘ জীবন ছিল। 1971 সালে আমার বাবা মারা যাওয়ার পরে উনি একা আমাদের সবাইকে বড় করেছেন। আমি বলবো সবাইকে যারা দেখছেন এই মুহূর্তে, তারা যেন আমার মায়ের জন্য দোয়া করেন। এদিকে আয়েশা ফয়েজ ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। মুক্তিযুদ্ধে স্বামীকে হারানোর পর আয়েশা ফয়েজ নতুন করে যুদ্ধ বিধ্বস্ত দেশে সংগ্রাম শুরু করেন 6 সন্তানকে নিয়ে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ও কার্টুনিস্ট আহসান হাবিবের মতো তিনিও লেখালেখি করতেন। রত্নগর্ভা আয়েশা ফয়েজের জন্ম 1930 সালে নেত্রকোনায়। আরো জানাচ্ছেন নাতিকা রহমান। মুক্তিযুদ্ধের শহীদ ফয়জুর রহমান আহমেদের স্ত্রী, অবশ্য কথা সাহিত্যিক নাট্যকার হুমায়ুন আহমেদ ও লেখক মোহাম্মদ জাফর ইকবালের মা হিসেবে পরিচিত বেশি। রত্নগর্ভা এই মায়ের আরেক সন্তান কার্টুনিস্ট আহসান হাবিব। মুক্তিযুদ্ধের স্বামী ফয়জুর রহমানকে হারানোর পর থেকে মহিষী নারীর জীবনে নেমে আসে অন্ধকার। শুরু হয় সংগ্রামী জীবন। যুদ্ধবিধ্বস্ত দেশে জীবনযুদ্ধের নতুন অধ্যায়ে শুরু হয় 6 সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই। কয়েক বছর আগে জীবন যেরকম বই লিখে আয়েশা ফয়েজ পাঠকদের কাছে তুলে ধরেন মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তার জীবনযুদ্ধের কথা। আয়েশা ফয়েজ যুদ্ধ পরবর্তী দেশে হাজারো বাধা বিপত্তি পার করে সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি। বড় ছেলে হুমায়ুন আহমেদের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েন আয়েশা ফয়েজ। সংসারে নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও ছিলেন অবিচল। কোনো চিন্তা ভাবনাই হয় নাই, আমরা মৃত্যুটা এখনো নিয়ে করতে পারছি না, কাজে এসব চিন্তা ভাবনা যখন আমরা যাই নাই, কিছুই করি নাই। মা আয়েশা ফয়েজের ইচ্ছা ছিল বড় ছেলে হুমায়ুন আহমেদের শেষ ইচ্ছা ক্যান্সার হাসপাতাল বানানোর, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। আল্লাহ আমাদের সুস্থ হয়ে ফিরে আসবে, পৃথিবীর শ্রেষ্ঠ হাসপাতাল, শ্রেষ্ঠ ডাক্তার, আর তার নিজের অনেক মানের জোর সে ফিরে আসতেছে, এটার মধ্যে বিল্লা রয়েছে। আয়েশা ফয়েজ যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে ছিলেন সবসময় সোচ্চার। প্রায় 1 মাস ধরে কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে এই রত্নগর্ভা মা সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার। আতিকা রহমান, RTV। ঈদ ও পূজা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেয়া হচ্ছে 2 অক্টোবরের। এদিকে টিকিট নিয়ে আসা যাত্রীদের পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। অনিয়ম বিশৃঙ্খলায় অতিষ্ঠ যাত্রীরাও। 65% টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট হাতে না পাওয়াতে ক্ষোভ জানিয়েছেন অনেকে। রেলের আগাম টিকিট নিতে আসা যাত্রীদের নানা সমস্যার কথা জানাচ্ছেন সুরেয়া মামনি। আসছে ঈদ, তাই নারীর টানে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভোগান্তি মেনে নিয়ে তারা ভোর রাত থেকে এসেছেন আগাম টিকিট নিতে, কিন্তু তবুও ভোগান্তি পিছু ছাড়ছে না। ভোর 5টায় নামাজ পড়ে আসছি, বুড়া মানুষ দাঁড়াতে পারতেছি না, এখন এই যে টিকিট এখনো পাইতেছি না। আমার মনে হয় এখানকার নেটটা অনেক স্লো, আর আরেকটা কাউন্টার করলে ভালো হয় মেয়েদের জন্য। মেয়েদের কাউন্টার সমস্যা হতেছে, আমাদের একটা কাউন্টার অনেক দেরি হচ্ছে, সকালে আসছি সেই 6টার আগে আসছি। সময় মতো ট্রেনের টিকিট না পেয়ে এমনই কষ্টের কথা জানালেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা। লাইনের মাঝখানে অনেকেই ঢুকে যাচ্ছে, আবার ওয়াশরুমে যাব, সেখানে একটা মহিলা আছে, উনি আমাদের বলছে টিকিট ছাড়া ঢুকতে দিবে না, এরকমও করে। এটা তো আমাদের সমস্যা, আমরা কিভাবে চলবো? এভাবে তো হয় না। মহিলাদের লাইন নিয়ে বরাবরের মতো এবারও অভিযোগ ছিল তাদের। না সিস্টেম আছে আমাদের সিরিয়াল মেইনটেইনের, না সিস্টেম মেইনটেইন করতেছে টিকিট কাউন্টারে। সব রকমের অভিযোগ আমলে নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এটা আমাদের অবকাঠামোগত সমস্যা আছে, ইনশাল্লাহ আমাদের যে সামনে এটা আমরা চিন্তাভাবনা আমাদের আছে যে অবকাঠামো বাড়ানো যায় কিনা, এবং আরও বৃদ্ধি পেলে মহিলা কাউন্টারে আমরা অবশ্যই একটা বাড়াবো, এবার আমার চিন্তাভাবনা আমাদের আছে। টাকার একটা ডিলিংস হয়, এই ক্ষেত্রে আমাদের একটু দেরি হচ্ছে, আর এই ক্ষেত্রে এতটুকু সময় নেওয়া আসলে তার যত সম্ভব দ্রুততার সাথে কথা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষগুলোর ঘরে ফেরা নিশ্চিত করার জন্যই তারা এসেছেন টিকিট প্রত্যাশায়, আর এখানে এসে তারা একের পর এক সমস্যায় পতিত হচ্ছেন। যাত্রীদের প্রত্যাশা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষ সজাগ থাকবেন। কমলাপুর রেল স্টেশন থেকে সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা।
দর্শক, গত সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদিন। দলীয় মতপার্থক্য আর বিরোধে রংপুরে এরশাদ এবং রওশন এরশাদ জামাই বউ গ্রুপের সংঘর্ষ। সংঘর্ষের গর্জনে প্রকম্পিত হয়ে রাজশাহীতে জামায়াত পুলিশ বিরোধ। বিরোধিতার তোপে বিএনপির হরতালের তাল গলে দেশ আবদ্ধ হয় ঝামেলার বেড়াজালে। বেড়াজালে জড়িয়ে স্বামী স্ত্রী দ্বন্দ্বে ভোলার জেল হাজতে গেলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন এমন মামলা করেছেন তার স্ত্রী। স্ত্রীর হাতের কবজি কেটে নিয়েছেন সাভারের এক পাষণ্ড স্বামীর নির্মমতার শিকার হয়ে স্কুল শিক্ষিকা ওই নারী যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে। তবে বিছানায় নয়, ডোম ঘরের ঠিকানায় যেতে বাধ্য হয়েছেন কেরানীগঞ্জের এই নারী, তার স্বামী এবং 2 সন্তান সহ ওই দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক সন্তানের আঘাতে খুন হয়েছেন দক্ষিণ সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামের এই বাবাকে হত্যার পর নিজ সন্তান এবং স্ত্রীকে হত্যা করেছে মাদকাসক্ত এক নরপশু। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। এবারে সোশ্যাল ইসলাম দুপুরের সংবাদ দেখছেন RTVতে, সঙ্গে আছি আমি সিফাত শারমিন। স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস অফ বাংলাদেশ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। শোভাযাত্রাটি সকাল 8:30টায় রাজধানীর মৎস্য ভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এদিকে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের প্রতি বছর দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়লেও পর্যটকদের জন্য জেলায় নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। যোগাযোগ ব্যবস্থারও বেহাল দশা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যছবিতে জানাচ্ছেন নোমান শিবলি। সবুজ বনবনানী আর অপরূপ প্রকৃতির লীলাভূমি বান্দরবনে রয়েছে নীলাচল, প্রান্তিক লেক, রুমা জলপ্রপাত, বগা লেক, তাজিংডং ও কেওকারাডং পাহাড় সহ অসংখ্য পর্যটন কেন্দ্র। প্রতি বছরই অসংখ্য দেশি বিদেশি পর্যটক প্রকৃতির সৌন্দর্য দেখতে ছুটে আসেন বান্দরবানে, কিন্তু জেলায় আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় এবং পর্যটকদের জন্য পর্যাপ্ত হোটেল ও মোটেল না থাকায় নানা সমস্যায় পড়তে হয় তাদের। Nature is so beautiful and with the sundown and all the plants in the jungle, it's so great to see and so amazing. ট্রান্সপোর্টেশনটা আরেকটু ডেভেলপ হলে ভালো হতো। হোটেল ব্যবস্থা যেটা সেটা আরেকটু ভালো হলে টুরিস্টদের জন্য ভালো হতো, টুরিস্টরা এখানে আরেকটু বেশি আসতো। এখানে হোটেল ব্যবস্থাটা খুব খারাপ লাগছে আমার কাছে, স্পটগুলো খুবই ভালো লাগে। পর্যটন কেন্দ্রগুলোকে আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। প্রত্যেকটি থানায় পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নীলগিরি বা বগালে বা কেওকারাডং এর দিকে যারা যান তাদেরকে নিরাপদে তারা যেতে পারেন রেকর্ড রেখে, ফরেনাররা যখন আসেন তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পর্যটকদের সুবিধা বাড়ানো, আবাসন সংকট সমাধান সহ পর্যটন স্পটগুলোর আরো আধুনিকায়ন করা গেলে বান্দরবনে পর্যটকদের সংখ্যা সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে মনে করছেন বান্দরবনবাসী। নোমান শিবলি, RTV। নারায়ণগঞ্জের মহাসড়কে ইজি বাইক চলায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কম গতির এই যানের কারণে যানজটে নাকাল সাধারণ মানুষ। তবে প্রকাশ্যে অনিয়ম চললেও কুম্ভকর্ণের ঘুমে প্রশাসন। নারায়ণগঞ্জে ইজি বাইক চলাচল নিয়ে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। জেলা উত্তর প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের তথ্যছবিতে জানাচ্ছেন তারেক শাহরিয়ার।
ইজি বাইক অবৈধ কেবল কাগজে কলমে। হালকা এ যানটির অনুমোদন না থাকলেও অলিগলি পেরিয়ে এখন নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কেও চলাচল করছে এটি। লাইসেন্স নেওয়ার ঝামেলা নেই, তাই শিশু কিশোররাও নেমে পড়ছে ইজি বাইক নিয়ে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। যে এখানে গাড়ি চালাই, আমি 1.5 বছর ধরে গাড়ি চালাইতেছি, কোনো সমস্যা হয় না, মানে একটু ঝুঁকিপূর্ণ হয়। অনেক শ্রমিক আছে, দক্ষতার কারণে কিছু দুর্ঘটনা হইতে পারে। ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় ডিস্টার্ব হয়। অনেক অটো দেখছি আমাদের চোখের সামনে উল্টে যায়। এই সমস্যার জন্য ইজি বাইক আমদানি বন্ধ না হওয়াকে দায়ী করলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। এই গাড়িগুলো যারা তৈরি করে কিভাবে আসে সেটাও কিন্তু একটা সামগ্রিক ভাবে একটা প্রশ্ন। আমাদের পক্ষ থেকে আমরা কাজ করছি, কিন্তু আমি মনে করি কি এটার জন্য অন্যান্য যে অফিসগুলো বা যারা দায়িত্বশীল সকলের এগিয়ে আসা প্রয়োজন। ইজি বাইক ধীর গতিতে চলায় প্রায়ই লেগে থাকছে যানজট, তবে এগুলো নিয়ন্ত্রণে চেষ্টা চলছে বলে জানালেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। এগুলির কোনো বৈধ কাগজপত্রও নেই। এগুলি যানজটের জন্য তো দায়ী বটেই, এমনকি সড়ক দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। যেখানে যেখানে ইজি বাইকের শোরুম আছে সেখানে আমরা খবর পেলে হানা দিচ্ছি। ইজি বাইক বিষয়ে এখনই পরিকল্পিত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তারেক শাহরিয়ার, RTV। রূপালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দুদিন বন্ধ থাকার পর ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট চালু হলো। সকাল 7:30টার পূর্ব নির্ধারিত ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গেল রাত 12টার দিকে রাজধানীর উত্তরায় এয়ারওয়েজের অফিসে জরুরি সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সটির চেয়ারম্যান মাহতাবুর রহমান জানান যে ভুল বোঝাবুঝির কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী ফিরে এসেছেন। তার পদত্যাগকে কেন্দ্র করে মঙ্গল ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। এক পর্যায়ে বৃহস্পতিবার থেকে এয়ারলাইন্সটির সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরাকে সামরিক অভিযান প্রশ্নে পদত্যাগ করলেন ব্রিটেনের ছায়া শিক্ষামন্ত্রী ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। শুক্রবার ব্রিটেনের হাউস অব কমন্সে ইসলামী স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলার ভোটাভুটিতে লেবার পার্টির অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ এবং ভোট দেওয়া থেকে বিরত থেকে পদত্যাগ করেন তিনি। লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে রুশনারা আলী লেখেন, আইসিসি যোদ্ধারা যা করছে তা ভয়ঙ্কর এবং বর্বরোচিত। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এই সামরিক অভিযান স্বল্পমেয়াদে কোনো কার্যকর ফল বয়ে আনবে বলে মনে করেন না তিনি। আইএস যা করছে তার নিন্দায় ঐক্যবদ্ধ ব্রিটিশ মুসলিমরাও, কিন্তু সেখানে অভিযান চালালে মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের মধ্যে আরও রক্তপাত বাড়বে। সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বেশ দ্রুতই লেবার পার্টির প্রথম সারিতে জায়গা করে নেন তিনি। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।